এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। ডক্টরের সাথে কথা বলেছি রাত। আন্টির কন্ডিশন এখন যথেষ্ট স্টেবল, চিন্তার কিছু নেই। স্যালাইনটা শেষ হোক, তারপর ডক্টর এসে দেখে যাবে, চিন্তা করো না। রাত্রি মাথা নাড়ালো, মুখে ফুটে কিছু না বললেও নির্বাণ সহজে বুঝতে পারছে মেয়েটার মাথা ভর্তি চিন্তা। এই কয়দিনে এতটুকু অন্তত চিনেছে সে যে রাত্রি মরে গেলেও মুখ ফুটে কিছু বলবে না। মাথা থেকে হাত সরিয়ে পকেট থেকে ওয়ালেট বের করলো সে। আলতো করে রাত্রির হাত টেনে মুঠোয় ধরিয়ে দিয়ে আস্তে করে বলল, রাখো। রাত্রি চকিতে তাকালো, হাতের মধ্যে মোটাসোটা ওয়ালেট। নিভ্রাণ হাত সহ মুঠ করে রেখেছে বিদায়, ফিরিয়ে দেওয়ার উপায় নেই। আমতা আমতা করলো দ্বিধাগ্রস্ত কণ্ঠ তার। লাগবে না। নিভ্রাণ ম্লান হাসলো, একটু ঝুঁকে কানের পিছে চুল গুজে দিতে দিতে মোলায়েম স্বরে বলল, এসব নিয়ে তোমার ভাবতে হবে না রাত, বসো, আমি খাবার নিয়ে আসি। কিছু খাওনি, চোখ মুখ শুকিয়ে গেছে। কিন্তু চুপ, বসো, কি খাবা আমি নিয়ে আসি। রাত্রি চোখ নামিয়ে নিল। মানুষটা কিভাবে পারে? নিভ্রাণ হাসলো, ফিচেল গলায় বলল, আচ্ছা, বলা লাগবে না। আর হসপিটালের বাদবাকি সব বিল দিয়ে দিয়েছি, শুধু তোমার মামার টাকাটা দিয়ে দিও। ওনার চাহনিটা আমার জাস্ট সহ্য হচ্ছে না। রাত্রি চোখ পাকিয়ে তাকালো। লোকটা এমন একটা অবস্থায়ও মজা করছে, কিভাবে পারে? রুবিনার জ্ঞান ফিরেছে, চোখ মেলে মেয়েকে মাথার কাছে বসে থাকতে দেখে যেন আত্মা জুড়িয়ে গেল তার। মাকে চোখ খুলতে দেখে মুখের হাসির ঝলক খেলে গেল রাত্রির। ফ্যাকাশে চেহারা উজ্জ্বল হয়ে উঠল। রাতভর নির্ঘুম থাকার ক্লান্তি যেন নিমিষেই কেটে গেল। ক্যানেলা লাগানো কাপা কাপা হাতেই রাত্রির মাথা টেনে কপালে চুমু খেলো সে। রাত্রি মিষ্টি করে হাসলো। এখন ভালো লাগছে মা? রুবিনা নিষ্প্রাণ স্বরে বলল, তুই কখন আসলি? তোর মামা ফোন দিয়েছিল? ওনার তো আছেই এক কথা, টাকা টাকা টাকা। এভাবে বলে না মা। রুবিনা আরো কিছু বলতে যাবে তার আগেই নিভ্রাণ ঢুকলো, হাতে খাবারের প্যাকেট। রুবিনাকে সজাগ দেখে বিনয়ী স্বরে সালাম দিল সে। রুবিনা কয়েক সেকেন্ড চেয়ে রইল। রাত্রি এক পলক নিভ্রাণের দিকে তাকালো, অতঃপর মায়ের উদ্দেশ্যে বলল, আমার বন্ধু। রুবিনা ভ্রু কুচকালো, চোখের মনি সরু, ঠোঁটের আগায় গভীর প্রশ্ন। এত বড় ছেলেটা তার মেয়ের বন্ধু? রাত্রি তো এর থেকে বয়সে অনেক ছোট হবে। মায়ের না বলা সন্দেহপ্রবণ প্রশ্নগুলো সহজেই বুঝলো রাত্রি, গলা ঝাড়ল। খুব ভালো বন্ধু মা। রাতের বেলা যখন তোমার খবর পেলাম তখন বাস পাইনি, তাই উনি গাড়ি করে নিয়ে এসেছেন। রুবিনের মনের প্রশ্ন পরিষ্কার না হলেও থেমে গেলেন উনি। মেয়ের উপর যথেষ্ট ভরসা আছে। আবেগ অনুভূতিতে গা ভাসিয়ে দেওয়ার মতো মনোমানসিকতা তার মেয়ের কোনো কালেই ছিল না। নিভ্রাণ নিজে এগিয়ে এলো এবার। প্যাকেটগুলো রাত্রির হাতে ধরিয়ে অমায়িক হেসে বললেন, এখন কেমন আছেন আন্টি? জবাবে রুবিনাও হাসলো। ছেলেটার হাসিটা খুব আন্তরিক, হাবভাব প্রাপ্তবয়স্কের একটা গভীর ছাপ আছে। মায়া কণ্ঠে তিনি উত্তর দিলেন, ভালো বাবা। রাত্রি তখনও খাবারের প্যাকেট খোলেনি দেখে নিভ্রাণ নিজেই টেনে নিল। পলিথিন থেকে ভেজিটেবল রোলের প্যাকেট বের করলো, মোড়ানো কাগজ খুলে মুখের সামনে ধরে বলল, হাঁ করো। রাত্রি হাঁ করলো না, খানিক আপত্তি করতে নীরবে চোখ রাঙালো সে। অর্থ এখন হাঁ না করলে আমি ধমকাতে বাধ্য হব। রাত্রি মুখ খুলল, এক কামড় খেয়ে চিবাতে চিবাতেই রুবিনার দিকে তাকিয়ে বলল, আপনার মেয়ে একদম নিজের খেয়াল রাখেন আন্টি। রুবিনা আবারও হাসলো, একরাশ প্রশান্তি নিয়ে চেয়ে রইল সুন্দর মুহূর্তটায়। ছেলেটার এভাবে যত্নের সহিত খাইয়ে দেওয়া, একটু পর কপালের চুল সরিয়ে দেওয়া, থুতনির নিচে হাত পেতে পড়ে যাওয়া খাবার মুখে তুলে দেওয়া, সব কি শুধুই বন্ধুত্বের খাতিরে? মামির দিকে তীক্ষ্ণ চাহনিতে চেয়ে রয়েছে রাত্রি। চোখের দৃষ্টি অত্যন্ত তীক্ষ্ণ, শানিত। সে ধারেই যেন সামনের মানুষ ক্ষতবিক্ষত হয়ে যাবে। রাত্রির মামি লিমা, মধ্যবয়স্ক মহিলা, পেঁচানো মস্তিষ্কের অধিকারিণী। রুবিনা তখন বেড সাইডে হেলান দিয়ে নতবদনে চেয়ে রয়েছে। তার পাশেই রাত্রি। মেয়ের স্বভাব চরিত্র চেনা আছে, এত সহজে সে লিমাকে ছেড়ে দেবে না কখনোই। নিভ্রাণ তার কাছে ঘেঁষেই দাঁড়িয়ে আছে। রাত্রির প্রশ্ন ছুড়ল, ডাক্তার বলেছে আপনারা যখন মাকে এনেছেন তখন মায়ের মাথায় গুরুতর আঘাত ছিল, রক্তক্ষরণের মৃত্যু পর্যন্ত হতে পারত। আমার প্রশ্ন, সেই আঘাতটা মা পেল কিভাবে? লিমা অস্থির দৃষ্টি, চোখ চোর ধরা পড়ে যাওয়ার মতো পরিস্থিতি। অগোছালো স্বরে বললেন তিনি,
ব্যাপারে পইরা গেছিল অসাবধানতায়। ধাক্কাটা নিশ্চয়ই আপনিই দিয়েছিলেন মামি। রাত্রির সরাসরি প্রশ্নে থতমত খেয়ে গেল লিমা। আমতা আমতা করে বলল, আমি কেন দিব? হুঁশ হারিয়ে ফেলল রাত্রি। বসা থেকে দাঁড়িয়ে সজোরে চিৎকার করে উঠল, আপনারা কি মানুষ? একজন বয়স্ক মহিলা নিরুপায় হয়ে আপনাদের বাসায় থাকে, কিভাবে পারেন এমন আচরণ করতে? যদি মার কিছু হয়ে যেত, আপনার তো আপন বোন মামা, আপনি কিভাবে পারেন? একটু মায়া হয় না? রুবিনা মৃদু স্বরে তার হাতে টান দিল। রাত মা, চুপ কর। কেন চুপ করবো মা? এরকম চলতে থাকলে তো ওনারা তোমাকে একদিন মেরেই ফেলবে। ভুলে মেরে ফেলেছি। আর আপনারা, মা তো আপনাদের কাছে বিনা পয়সায় থাকে না মামা। আমাদের বাসা বিক্রির টাকা দিয়ে বাবার ঋণ শোধ করার পর বাদবাকি সব টাকা তো ব্যাংকে আছে। মাসে মাসে সেখান থেকে তো টাকা পান আপনারা, সেটা দিয়েই তো মায়ের প্রয়োজন মিলে যায়। বাড়তি প্রয়োজন হলে আমি পাঠিয়ে দিই। শুধু বাসায় থাকে বলে এত সমস্যা আপনাদের? আমি তো বলেছি ভার্সিটিটা শেষ হলেই মাকে এখান থেকে নিয়ে যাব। ততদিন পর্যন্ত একটু অপেক্ষা করতে পারবেন না? এত পাষাণ কেন আপনারা? কেন এত বিবেকহীন? লিমা যেন সুযোগের অপেক্ষাতেই ছিল। সুযোগ বুঝেই সে বলল, তোমার মারে আমরা আর রাখতে পারুম না। আমাদের এই ঝামেলা শেষ নাই। ওনার 2 দিন পর পরই অসুখ হয়, পোহানোর ক্ষমতা নাই আমার। মারে পারলে এখনই লইয়া যাও গিয়া। লিয়াকত হোসেন চুপচাপ দাঁড়িয়ে আছেন। তার নীরবতাই বলে দিচ্ছে স্ত্রীর সাথে সে শতভাগ সহমত। রাত্রি ঘৃণাভরা দৃষ্টিতে তাকালো। আপনার মতো খারাপ মানুষ আমি দেখিনি মামি। এরই মাঝে একজন নার্স উকি দিল কেবিনে। এক নজর দেখে বলল, এটা হসপিটাল, চিৎকার চেঁচামেচির জায়গা নয়, অন্যদের সমস্যা হচ্ছে। উনি যেতেই নিভ্রাণ মুখ খুলল এবার। আপনাদের আর রাখতে হবে না। আন্টিকে রিলিজ দিলেই আমরা তাকে ঢাকায় নিয়ে যাব। ফাইন। লিয়াকত হোসেন তাচ্ছিল্য করে বললেন, তোমার মাইয়া নতুন নাগর জুটাইছে বুবু, তার দেখি তো এত দেমাগ জড়তেছে। রাত্রি চোখ জ্বলে উঠল। হুঙ্কার দিয়ে উঠল সে, খবরদার মামা, ওনাকে নিয়ে একটা বাজে কথাও বলবেন না। আপনারা ওনার। অতিরিক্ত চাপ আর নিতে না পারে কথার মাঝে আটকে গেল। মূর্ছা গেল রাত্রি। শরীর অসাড় হয়ে লুটিয়ে পড়ল রুবিনার কোলের উপর। নিভ্রাণ এক মুহূর্ত দেরি না করে আলতো করে তাকে উঠিয়ে টেনে বুকে জড়িয়ে ধরল। দুহাতে আগলে ধরে মামা মামির দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা কথা বললে আমি ভুলে যেতে বাধ্য হব। আপনারা বয়সে কত বড় বা সম্পর্কে কি হন? ঘটা করে সন্ধ্যা নেমেছে। পৃথিবীর চরণে মাথা ঠেকিয়েছে সূর্য। ঘনালি অন্ধকার শূন্য গগনে। পাখিরা নেড়ে ফিরে গেছে। স্তব্ধ পৃথিবীর নিস্তব্ধ আড়ালে কেউ হয়তো মত্ত হয়ে প্রহর গুনছে তোমাকে কাছে পাওয়ার। ঘরটা অন্ধকার, বাতি নিভানো। হাসপাতালের চিরচেনা স্যাভলনের গন্ধ ছাপিয়ে কৃত্রিম এয়ার কন্ডিশনার মিষ্টি ফুলের ঘ্রাণ। রাত্রি আবছা অল্প চোখ মেলল, পিটপিট করল। ঘন গুমট ছাড়া কিছুই কালো কর্নিয়ার দৃষ্টিগোচর হলো না। অতি দীর্ঘ ঘুমের রেশটা কাটতে কাটতে বেশ সময় লাগলো। নড়চড়হীন পার হলো 2-3 মিনিট। একটু সজাগ হয়ে উঠতেই টনক নড়ল। থতমত খেয়ে গেল সে। অনুভব করতে পারছে তার কাঁধের পাশে বালিশে মুখ গুজে তার উপর হয়ে শুয়ে আছে একজন। মানুষটার হাতের গাঢ় চাপি নরম বিছানার সাথে লেপটানো বাম হাতটা। তার ডান হাতটা এতক্ষণ ঘুমের মধ্যেও মানুষটার বিশাল পিঠের মাঝখানটায় খুব যত্নে আঁকড়ে ধরেছে। রয়েছে কয়েক সেকেন্ড অতিবাহিত হলো একান্ত ঘনিষ্ঠ অনুভূতিতে। রাত্রি মাথা কাত করার চেষ্টা করলো। কোচা কোচা দাড়িতে লেগে জ্বলে উঠল তুলতুলে গাল। মুখ দিয়ে বের হলো চাপা আর্তনাদ। নিভ্রাণ দ্রুত মুখ তুলল। নামমাত্র দূরত্ব। দুনাকের ডগা ছুঁই ছুঁই। চোখে চোখ পড়েছে কিনা স্পষ্ট নয়। স্তবকার তীব্র অন্ধকারে এক ফোঁটা বিন্দুও দৃশ্যমান না। নিভ্রাণ আবারও মুখ ডোবালো কাঁধে। দেহ নিঃসার। পিঠের হাতটা সরিয়ে ঘাড়ে ছোট ছোট করে ছাটা চুলের উপর রাখলো রাত্রি। যত্ন মেখে বলল, কি হয়েছে? নিভ্রাণ মুখ তুলল না। কথা যেন কানে যায়নি। রাত্রি চিন্তিত ভঙ্গিতে চুলে হাত বুলালো। কি হলো? নিভ্রাণ বিছানায় চেপে রাখা হাতের জোর বাড়িয়ে দিল। রাত্রি হকচকালো। কি হলো লোকটার? রেগে আছে নাকি? নিভ্রাণ মুখ গুজে ধীর কণ্ঠে বলল, মেন্টাল স্ট্রেস, খাওয়া দাওয়ায় চরম অনিয়ম, বিপি হাই, এসবের মানে কি? রাত্রি গাল ঘুরালো। এবার দাড়িতে খোঁচা খেলেও শব্দ করেনি। মিনমিনে গলার স্বর জি। নিভ্রাণ চোখ তুলল। সরাসরি চোখে চোখ রাখলো বোধ হয়। রাত্রি বুঝতে পারছে একজোড়া নির্মগ্ন চোখ হয়তো আকণ্ঠ তৃষ্ণায় ডুবে স্থির হয়ে চেয়ে রয়েছে। খুব খুব গভীর সে দৃষ্টি।
সেই গভীরতায় হয়তো ডোবা সম্ভব না, না তা পরিমাপ করা সম্ভব তার ছোট্ট মনের অপরিপক্ক স্কেলে। নিভ্রাণ হঠাৎই কপালে কপাল ঠেকালো, অন্যরকম টান টান কণ্ঠে বলল, আমি যদি তোমাকে আজকেই বিয়ে করি তবে কি তোমার কোনো আপত্তি আছে রাত? রাত্রি যেন আচানক কথাটা সামলে উঠতে পারল না। কেমন চিনচিনে একটা অনুভূতি শিরায় উপশরায় ছিটকে পড়ল। মাথার গোতা যন্ত্রণাটা চড়ে উঠল। তবু কোথায় যেন একটা খুব শান্তি, কোথায় যেন এক আকাশ প্রশান্তি। হাতছানি দিয়ে ডাকছে আদর কন্যা। নিভ্রাণ চোখ বন্ধ করলো, আবার বলল, আপত্তি আছে? কণ্ঠের টান টান ভাবটা এবার একটু মৃত। বুক চিরে আসা যন্ত্রণাটা বিদ্রুপ করলো হয়তোবা। রাত্রি হাসলো শব্দহীন, সব চাপিয়ে আলতো করে হাত রাখলো নিভ্রাণের দু গালে। কপালের ঠেকানোটা আরো একটু দৃঢ় করে বলল, জি এক্ষুনি? এক্ষুনি। মা জানে। বাকি সবাই জানে। সবাই জানে। সবাই। রাত্রি হেসে ফেললো, হাসিতে কেমন যেন ছন্নছাড়া ভাব, পিছুটান নেই, মুক্ত পাখির মতো ডানা ঝাপটানোর আভাস। জীবনে তো কত কিছুই হুটহাট হয়ে যায়, এবার না হয় একটু স্বার্থপর হয়ে গেল। অন্য সব চিন্তাভাবনা ক্ষণিকের জন্য ভুলিয়ে দিল, নামহীন অনুভূতিকে নাম দিয়ে দিল। কি হবে বড়জোর, কী বা হবে? নিভ্রাণ অন্ধকারে যেন সেই হাসি ছুঁয়ে ফেলল, অনুভব করে নিল, মনে মনে তাল মিলিয়েও হেসে নিল খুবক্ষণ, তবে মুখে বলল, আছে আপত্তি? রাত্রি হাসি থামালো। থাকলে? জোর করব না। কেন করবেন না? রাত্রি চুপ থাকলো অনেকক্ষণ। তর্মসারা কি যেন করে গেল, কি খুব নিরিবিলিতে কি যেন একটা ঘটে গেল হঠাৎই, খুব আকস্মিক। রাত্রি আদুরে গলায় উত্তর দিল, নেই। নেই তো। চেপে রাখা হাত ছেড়ে দিল নিভ্রাণ, উঠে গেল উপর থেকে, পাশে সুইচ টিপে লাইট জ্বেলে দিল। রাত্রি সইতে না পেরে চোখ খিচে ফেললো, হাত দিয়ে দৃষ্টি আড়াল করলো। উঠে বসার শক্তি নেই শরীরে, কেমন কমজোর লাগছে। এক হাতে চুল খামচে ধরল সে। আমাকে কি নজেকশন দিয়েছে নাকি? এমন লাগছে কেন? মাথা ধরে আছে। উফ। ঘুমের ইঞ্জেকশন দিয়েছে ডক্টর। কত দুর্বল তুমি জানো? খেয়াল তো থাকে না কোন দিকে। বলতে বলতে তাকে দু হাতে ধরে উঠিয়ে বেড সাইডে হেলান দিয়ে বসিয়ে দিল নিভ্রাণ। পাশে টেবিল থেকে ঘোলাটে স্যালাইন পানি তুলে নিল হাতে, ঠোঁটের সাথে ঠেকিয়ে বলল, হ্যাঁ। আমি অসুস্থ না তো, এসব কেন? অসুস্থ না তুমি? ডাক্তার তাহলে কাকে গাদা গাদা ওষুধ প্রেসক্রাইব করলো? আমাকে? ডাক্তাররা তো ওসব করেই, সব টাকার ধান্দা। আপনাকে দেখেছে বড়লোক মানুষ, চেহারা সুরত অভিজাত, ব্যাস ধরিয়ে দিয়েছে ওষুধপত্র। চুপ, হা করতে বলেছি। স্যালাইনটুকু এক নিঃশ্বাসে শেষ করিয়ে গ্লাস নামালো নিভ্রাণ, ঠোঁট মুছিয়ে দিতে রাত্রি বলল, মা কোথায়? আছে। একা তো, ওখানে যাই। নিভ্রাণ কিছু বলবে তার আগেই দরজায় খটখট। রাত্রি চমকে উঠল, তাকালো দরজার দিকে। দরজা হালকা ফাঁক করে নিশাদ উকি দিল। এক পলক রাত্রিকে দেখেই সালাম দেওয়ার ভঙ্গি করলো। রাত্রি হতভম্ব, চোখে হাজার খানেক প্রশ্ন, ফেলফেলে দৃষ্টি। নিশাদ ফিচেল গলায় হাসলো, নিভ্রাণের দিকে তাকিয়ে ঘাড় কাত করে ব্যঙ্গ করে বলল, তোর আজও আপুকে মানানো হবে নাকি আমি কাজী সাহেবকে নিয়ে চললাম? নিভ্রাণ আজ আর ধমকালো না, বরং হাসি হাসি কণ্ঠে বলল, মেনে গেছে তোর আপু, আসছি যা। সে বিনা বাক্যে চাপা হেসে দরজা ভিড়িয়ে বেরিয়ে গেল। রাত্রি হতবাকে কিং কর্তব্য বিমূঢ়। আপনি কি পাগল? ভাইয়া কোথায় থেকে এলো? হসপিটালে কাজী বিয়ে কিভাবে? নিভ্রাণ হাসলো শুধু, রাত্রির দিকে হাত বাড়িয়ে বলল, দাঁড়াতে পারবে? হাতটা ধরো। মায়ের কেবিনে যেতেই আরও এক দফা অবাক হলো রাত্রি। এক দফা বললে ভুল হবে, বরং কয়েক দফা অবাক হলো, এবং হাতেই থাকলো অবিশ্রাম। নিশাদ, নাহিদা, নওশাদ সাহেব সবাই আছেন এই কেবিনে। কাজী সাহেব বসে আছেন প্রস্তুত হয়ে। মামা মামিকে আশেপাশে দেখা গেল না। সবাইকে সালাম দিয়ে মায়ের কাছে যেয়ে বসলো সে। চোখের থমকানো ভাবটা কাটেনি এখনো অবধি। নিভ্রাণ সজোরে চাটি মারল নিশাদের মাথায়। এই গাধাটাকে বলেছিলাম আমার কাবার্ডে রাখা বিয়ের শাড়িটা মনে করে নিয়ে আসতে, গাধাটা ভুলে বসে আছে। নিশাদ মাথা ডলল, তবে মুখে হাসি হাসি মিটিমিটি হাসি নিয়ে বলল, কথা দিচ্ছি আপু, আপনাকে আমি নিজে গুনে গুনে 10টা বিয়ের শাড়ি কিনে একেবারে সাজিয়ে গুছিয়ে নিজ দায়িত্বে 10 বার বিয়ে দিব, মানে ভাইয়ার সাথে আর কি। এবার শুধু একটু এভাবে ম্যানেজ করে নিন।
রাত্রি ঠোঁট কোনো প্রসারিত করে হাসলো। মায়ের দিকে একবার তাকাতেই সে চোখের পাতায় নামিয়ে সম্মতিসূচক বার্তা দিয়েছে। তার কোনো বাধা নেই বিধায় আপত্তি করার মতো কিছুই পেল না। নাহিদের মুখে বিস্তর হাসি। যাক, অবশেষে। নওশাদ সাহেব গলা ঝেড়ে বললেন, শুরু করুন তাহলে। ডক্টররা এসে আবার কখন ঝামেলা করে? নিভ্রান চেয়ার টেনে বসতে বসতে বলল, করবে না, ম্যানেজ করা আছে সবাইকে। রাত্রি তখন মাথা নিচু করে সবটা হজম করার চেষ্টায় অব্যাহত। গালে অজান্তেই লালাভ আভা। তার বিয়ে হয়ে যাচ্ছে। সত্যি সত্যি বিয়েটা পড়ানো হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই, আচমকা হুট করেই। কবুল বলার সময়ও রাত্রির মনে হচ্ছিল এখনই বুঝি ঘুমটা ভেঙে যাবে। উঠে দেখবে চিরচেনা বিষাক্ত পৃথিবীর ছবলে তার মধুর স্বপ্নটা রক্তাক্ত হয়ে গেছে। কিন্তু এরকম কিছুই হলো না। স্বপ্নটা ভাঙল না, বরং জন্ম নিল আরও হাজারখানেক নতুন স্বপ্নের। আকাশে মেঘ ডাকছে তখন। গুরুম গুরুম সাদা মেঘের গুচ্ছ হাততালি দিচ্ছে যেন। প্রাণ উজাড় করে শুভেচ্ছা জানাচ্ছে সদ্যবিবাহিত দম্পতিকে। নিভ্রান খুব গোপনে রাত্রির কানের কাছে ফিসফিস করলো, দেখো রাত, আজ বৃষ্টি নামবে। বৃষ্টি নেমে গেছে সময় মতো। প্রকৃতি ভিজছে। ভিজতে ভিজতে কাঁপুনি ধরে যাচ্ছে গাছের ডালে ডালে। অনিলের আক্রমণে তীর তীর করে কাঁপছে চকচকে সবুজ পাতা। মেঘবালিকার অবশ্য কোনো দিকে খেয়াল নেই। সে তখন ঘুমে বিভোর। চন্দ্র গাড়ির বেগে মাথাটা বারবার কাত হয়ে জানালায় ঠেকে যাচ্ছে। নিভ্রান এক হাতে ড্রাইভ করছে আর আরেক হাতে ব্যস্ত স্ত্রীর পড়ে যাওয়া মাথা সোজা করে দিতে। জানালা খোলা। মেয়েটার মাথাটা সোজা থাকছেই না, বারবার ঠুকে যাচ্ছে জানালায়। অবশ্য এতে তার ঘুমের ব্যাঘাত ঘটছে না বলেই স্বস্তি। ঘুম ভাঙারও কথা নয়। নিভ্রান নিজ হাতে রাতের খাবারের পর কয়েকটা ওষুধের ফাঁকে একটা আস্ত ঘুমের ট্যাবলেটটাও খাইয়ে দিয়েছিল। এই ঘুম ভাঙতে ভাঙতে সকাল। জানালার কাঁচ নামানো, তালমাতাল হাওয়া। পিচের সিটে বসে আছে নিশাত, মুখের উপর জ্বলছে ফোনের আলো। রুবিনা, নাহিদ, নওশাদ সাহেব অন্য গাড়িতে আসছেন। এক গাড়িতে তো এত মানুষের জায়গা হবে না। নিভ্রান অবশ্য রুবিনাকে এই গাড়িতে আনতে চেয়েছিল, কিন্তু নওশাদ সাহেবের নাকি নিভ্রানের উপর একরত্তি বিশ্বাস নেই। সে নাকি রাত্রির খেয়াল রাখতে পারবে না। মেয়েটার শরীর অসুস্থ। সে রাগের বশে কখন কি করে ঠিক নেই, তাই নিশাতকে পাঠিয়েছে সাথে। উল্টাপাল্টা কিছু হলে যেন নিশাত সামলাতে পারে। আর রুবিনার খেয়াল রাখার জন্য ওখানে নাহিদা আছেন। রাত্রির মাথাটা এবার বেশ জোরে সোরে বাড়ি খেলো। নিভ্রান টার্ন নিচ্ছিল বিধায় খেয়াল করতে পারেনি নিশাত গর্জে উঠল, বাবা তো ঠিকই বলেছে, ভাবির মাথা তো আজ ঠুকতে ঠুকতে ফেটেই যাবে। তুই তো বিয়ে করেই বউয়ের মাথা ফাটিয়ে রীতিমতো হসপিটালে ভর্তি করবি। বুক নাই তোর? হ্যাঁ, বুক নাই? বুক ছাড়া মানুষ তুই? নিভ্রান ভ্রু কুচকালো। ঘাড় ফিরিয়ে নিশাতকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিল। নিশাত তখনও কটমটের চোখে চেয়ে রয়েছে। রাত্রির দিকে তাকাতেই দেখলো মেয়েটা নেতিয়ে আছে। গাড়ির স্পিড স্লো করলো সে। হাত বাড়িয়ে আলতো করে মাথাটা টেনে নিল বুকে। গায়ের ওড়না গুছিয়ে দিল। ঘুমে অচেতন রাত্রি কিভাবে যেন টের পেল প্রিয় মানুষটার উষ্ণতা। তন্দ্রা ঘরেও সে কেমন করে যেন ঘুটিয়ে গেল বুকের মাঝে। নিশাত চোখ নামালো, মিটিমিটি হেসে বলল, তুই তো বেশ নির্লজ্জ হয়ে গেছিস ভাই, এবার আমাকেও নির্লজ্জ হওয়ার সুযোগ করে দে। নিভ্রান হাসলো। বাবার সাথে মাত্রাতিরিক্ত রেশারেশি হলেও ভাইয়ের সাথে তার কোনো দ্বন্দ্ব নেই। একেবারে অচেনা ছেলে মানুষের রূপটা কেবল নিশাদের সামনে প্রকাশ পায়। রাত্রির মাথায় হাত বোলাতে বোলাতে সে ঠাট্টা সুরে বলল, দিব এক থাপ্পড়। সারাদিন তো বাবার আদেশে ওঠানামা করতে করতেই তোর কোমর বেঁকে যায়। বিয়ে করে বউকে কোলে নেওয়ার আগে দেখবি বাবা তোকে কোলে নিয়ে বসে আছে, মাথায় হাত বুলিয়ে বলছে, ওরে আমার একমাত্র সোনার টুকরো ছেলেটা, বাবার কোল ছেড়ে কোথাও যেও না। নিশাদ হাসলো, তবে এই হাসিতে কেমন যেন একটা মন খারাপের আভাস, তিক্ততার ছোঁয়া। নিভ্রান না বললেও সে বুঝে সে নিভ্রানের একটা চাপা অভিমান আছে বাবার উপর। সে ভাবে বাবা হয়তো তাকে বেশি অগ্রাধিকার দেয়। সেবার জগাদাটির রেশ ধরে বাবা যখন ব্যবসার সব দায়িত্ব নিশাদকে দিয়ে দিল, তখন থেকে কেমন যেন নিজেকে গুটিয়ে একা করে ফেললো সে। আলাদা ফ্ল্যাটে থাকতে শুরু করলো। তারপর থেকে শুধু দূরত্ব আর দূরত্ব। আমি বাবার একমাত্র ছেলে না ভাই, তুই কেন বুঝিস না? বাবা তোকেও সমান ভালোবাসে। তুই নিজেও জানিস তুই মিথ্যা বলছিস নিশাত। নিভ্রানের কণ্ঠটা এতটাই গম্ভীর ব্যথাময় ছিল যে বয়ে যাওয়া বাতাসগুলো বুঝি থমকে গেল। পরিবেশটাও কেমন আড়ষ্ট হয়ে উঠল। নিভ্রান সহজেই ধরে ফেলল ব্যাপারটা। চঞ্চল নিশাত তো তখন একদম চুপচাপ। ড্রাইভ করতে করতে নিভ্রান বুঝলো যতবার ভেজা দমকা হাওয়া শরীর ছুটছে, ঠিক ততবারই রাত্রি থরথর করে কেঁপে উঠছে, তার সাথে লেপ্টে যাচ্ছে। নিভ্রান নিজের পাশের কাজটার সুইচ টিপে উঠিয়ে দিল, নরম গলায় ডাকলো, নিশাত। হুম? ওপাশের কাজটা একটু তুলে দে তো ভাই,
ওর শীত করছে বোধহয়, কিভাবে কাঁপছে দেখ। নিশাদ হেসে ফেলল আবারও, সামনে ঝুঁকে জানালা লাগিয়ে দিল। তুই কাউকে এতটা ভালোবাসতে পারবি আমি কখনো ভাবিনি ভাই। নিভ্রান এক নজর রাত্রির ঘুমন্ত মুখের দিকে চেয়ে আবিষ্ট কণ্ঠে উত্তর দিল। আমিও ভাবিনি। ভোরের আলো যখন প্রায় ফুরিয়ে গেছে, আকাশ থেকে জীবাণু মেঘ ছুটি নিয়ে তেজি সূর্যের আবির্ভাব ঘটেছে, তখনই অবিরাম চলতে থাকা গাড়ির ঘূর্ণায়মান চাকাটা রেহাই পেল। গাড়ি থামলো নিভ্রানের বাসার গেটে। সিট বেল্ট খুলতে খুলতেই নওশাদ সাহেবের গাড়ি পেছনে এসে দাঁড়ালো। এত তড়িঘড়ি করে ঢাকায় ফেরার কারণ হলো রুবিনাকে হসপিটালে থেকে রিলিজ দিয়ে দিয়েছিল সন্ধ্যার পরই। শুধু মাথার ক্ষতটায় ড্রেসিং করতে হবে রোজ, আর কিছু ওষুধপত্র। ওখানে নিভ্রানের চেনা পরিচিত কেউ থাকে না, আর রাত্রির মামার বাসায় থাকার তো প্রশ্নই ওঠে না। তাই হোটেলের ঝামেলা না করে আজই ফিরে আসলো। নিভ্রান বলে দিয়েছে রুবিনা তার ফ্ল্যাটেই থাকবে রাত্রির সাথে। রাত্রি অবশ্য আপত্তি করেছিল, কিন্তু নিভ্রান তাকে একদম ওকে থামিয়ে দিয়েছে। তখন বলেছে তার সাথেও এখন রুবিনার একটা সম্পর্ক আছে। রাত্রি যেন নাক না গলায়। নিশাদ গাড়ি থেকে বেরোতেই নওশাদ সাহেব জিজ্ঞেস করলেন, মেয়েটা ঠিক আছে তো? নিশাদ উত্তর দেওয়ার আগেই নিভ্রান দরজা খুলল। নওশাদ সাহেব এগিয়ে গেলেন। রাত্রিকে নিভ্রানের বুকের মাঝে দেখে কিছুটা অপ্রস্তুত হলেন। চাপা লজ্জা হলো নিভ্রানও, তবে রাত্রিকে ছাড়ল না। এক পলক চোখাচোখি হলো। নিভ্রান দৃষ্টি নামিয়ে গাঢ় কণ্ঠে বলল, নামতে তো দিবেন? নওশাদ সাহেব সরলেন না, বরং রাত্রির কপালে আলতো করে হাত ছুঁয়ে আতকে উঠে চিবিয়ে চিবিয়ে বললেন, গাটা গরম হয়ে আছে দেখছি, খালি তো পারো পাগলামি করতে। কে অসুস্থ কে সুস্থ সেটা দেখার তো সময় নেই। বলছিলাম ঘুমের ওষুধ পুরোটা দিয়ে দাও না, ভেঙে দাও। একটা আস্ত পাওয়ারফুল ট্যাবলেট এইটুকুন মেয়ের সহ্য হবে? নিভ্রান চোখ বুঝলো, রাগ সংবরণ করলো। এই মানুষটা আর পারেই বা কি? ওর ভুল ধরতে পারা ছাড়া সে নিজের ইচ্ছায় রাতকে ওষুধ দিয়েছে। ডাক্তারই বা তো বলেছে পুরোটা খাওয়াতে। রাত্রি যত স্ট্রেস ছাড়া আরামে ঘুমাবে ততই ভালো। তবে মুখে এসব কিছুই বলা হলো না, শুধু বলল, সরুন, নামতে দিন। নওশাদ সাহেব চেতে উঠলেন। পারো কি শুধু একরোকাপানা ছাড়া? সারাদিন পুরো ওলট পালট করে বিয়ে করলে। মেয়েটার ওপর দিয়ে এত ধকল গেল, সেটার তো কোনো তোয়াক্কাই নেই। তোমার বাবা আমি, আর সেখানে যাই করো না কেন, অন্যের মেয়েকে নিয়ে এরকম উড়ো স্বভাব আমি সহ্য করব না বলে দিলাম। আপনি হয়তো ভুলে যাচ্ছেন, ও এখন আমার স্ত্রী। আমার সম্পূর্ণ অধিকার আছে। অন্যের মেয়ে বলাটা কি আদৌ সমীচীন? বিয়ে করেছো বলে কি যা তা করবে? মেয়েটা আমার মেয়ের মতো, ওর সাথে তো তোমার এভাবে আচরণ করতে দিব না আমি। নিভ্রান চিল্লিয়ে উঠল এবার। আপনার কোন দিক দিয়ে মনে হচ্ছে আমি ওর সাথে অত্যাচার করছি? নিশাদ এগিয়ে এলো, বাবার হাত টেনে সরিয়ে বলল, বাবা এখানে চিৎকার চেঁচামেচি করো না, উপরে যাও, আমরা আসছি। নওশাদ সাহেব গেলেন না। নাহিদা রুবিনাকে নিয়ে ভেতরে ঢুকে গেছে ততক্ষণে। রাত্রিকে বুক থেকে সরিয়ে বেরিয়ে এলো নিভ্রান। অপর পাশে যেয়ে দরজা খুলে বাবার সামনে পাজাকোলা করে কোলে তুলে নিল তাকে। গেট পেরিয়ে ঢুকতে ঢুকতে গলা বাড়িয়ে বলল, গাড়িটা পার্ক করে দিস নিশাদ। নিজের ঘরেই রাত্রিকে শুয়ে দিয়েছে নিভ্রান। ঘরে এসি চলছে, মেয়েটা রীতিমতো ব্ল্যাঙ্কেটের ভেতর মাথা ঢুকিয়ে দিয়েছে। ইতিমধ্যে রুবিনাকে জিজ্ঞেস করে জেনেছে রাত্রি নাকি ছোট থেকে ঠান্ডা একদম সহ্য করতে পারে না। অল্পতেই দাঁত কাঁপাকাঁপি শুরু হয়ে যায়। মেয়েটা খুব উষ্ণপ্রিয়। নিভ্রান আনমনেই হাসলো। সে ছোট থেকে এসিতে অভ্যস্ত। বাসা থেকে বের হওয়ার পর সামান্য লিফট দিয়ে নিচে নেমে গাড়ি পর্যন্ত পৌঁছাতেই ঘেমে একাকার হয়ে যায় শরীর। তারপর গাড়িতে এসি, অফিসেও সারাদিন এসির মধ্যে। আর মেয়েটা কিনা ঠান্ডা সহ্য করতে পারে না। বাইরে প্রায় সকাল হয়ে গেছে। রুবিনার শোয়ার ব্যবস্থা করে দিয়েছে সে। বাকি সবাইও হয়তো ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। কম খাটুনি তো হয়নি, একদিনে যেয়ে আবার একদিনে ফিরে আসা যে সে ব্যাপার নয়। ঘরের বাতি নিভিয়ে রাত্রির পাশেই শুয়ে পড়ল নিভ্রান। কনকনে ঠান্ডা জমে আসা বিছানায় একটুখানি তপ্ত সংস্পর্শ পেয়ে সুরসুর করে নিভ্রানের অনেকটা কাছে চলে গেল রাত্রি। নিভ্রান হঠাৎ হাসলো। এসির রিমোটের বাটন চেপে তাপমাত্রা কমিয়ে দিল আরও কয়েক ডিগ্রি। পর্দার ফাঁক দিয়ে দিনের আলো চিকচিক করছে সাদা মেঝেতে। ঘর আলোকিত। রাত্রি চোখ মেলল, মনে হচ্ছে চোখ দুটোতে কেউ
চোখা পেন্সিল দিয়ে গুটিয়ে ভোঁতা বানিয়ে দিয়েছে। কি অসহ্য ভার মাথা, শরীরে এক ফোঁটা শক্তি পাচ্ছে না, দুর্বল লাগছে। দুহাতে মোটা ব্ল্যাঙ্কেট সরিয়ে ভেতর থেকে মাথা বের করলো সে। এটা নিভ্রানের রুমে অবশ্য নিভ্রান নেই। রাত্রি মাথা চেপে ধরলো। কাল রাতে হাসপাতালের ক্যান্টিনে খাওয়া দাওয়ার পর মায়ের কাছে গেল, তারপর এক সময় খুব ঘুম পেল। সে কি ঘুমিয়ে গেছিল? অবশ্য রাতে তাদের রওনা দেওয়ার কথাই ছিল, কিন্তু সেখান থেকে এখানে অবধি চলে এলো, টের পেল না। অদ্ভুত, এত গাঢ় ঘুম তো তার কোনো কালেই হয় না। একটু একটু করে উঠে বসলো সে। অগোছালো চুল খোপা করতে করতেই হালকা করে দরজা ফাঁক করার শব্দ হলো। চকিতে মুখ তুলতেই তাকাতেই নিশাদকে দেখা গেল। এক পলক চোখাচোখি হতেই মুখে খুশির ঝলক খেলে গেল নিশাদের। উচ্ছ্বাসে ফেটে পড়ল সে। ও আল্লাহ, অবশেষে ঘুম ভেঙেছে আপনার। ওদিকে তো বাবা ভাইয়ের মধ্যে বিস্তর যুদ্ধ লেগে গেছিল। রাত্রি থতমত খেয়ে চেয়ে রইল, অস্ফুট স্বরে বলল, জি। তার বোকা বোকা হতভম্ব চাহনিতে নিশাদ হেসে ফেলল। নিভ্রান নাস্তার টেবিল ছেড়ে উঠে এসেছে। নিশাদ সরে দাঁড়ালো। নিভ্রান দরজা হা করে খুলে ভেতরে ঢুকলো। উদ্দেশ্য খাবার টেবিলে বসা নওশাদ সাহেবকে দেখানো যে রাত্রি কিছুই হয়নি, একটা ঘুমের ওষুধ খেলে মানুষ মরে যায় না। নওশাদ সাহেব গাড় ঘুরিয়ে শান্ত দৃষ্টিতে একবার বিছানায় বসা রাত্রিকে দেখে নিলেন, অতঃপর চোখ ফিরিয়ে বেশ জোরেই সরে ঠান্ডা গলায় বললেন, নাহিদা, তুমি যাও তো মেয়েটার কাছে। তোমার ছেলে দেখবে এখনই ধমকাধমকি শুরু করে দিবে। মাথা তো রাত দিনই গরম থাকে। নিভ্রান কথাটা শুনেও কোনো রকমে হজম করে নিল। ফোন বাজছে, বাটন চেপে আওয়াজ বন্ধ করলো সে। রাত্রির গালে কপালে হাতের উল্টো পিঠে ছোঁয়াতে ছোঁয়াতে বলল, ঠিক আছো? রাত্রি নিচু গলায় উত্তর দিল, জি। নাহিদা হাতে নিজের শাড়ি নিয়ে এসেছেন। রাত্রির জামা কাপড় আনা হয়নি এখনো। নিভ্রান একটু পর যেয়ে তার বাসা থেকে সব জিনিসপত্র নিয়ে আসবে। নাহিদা শাড়িটা আজ বিছানার ওপর রাখলেন। তোমার তো জামা কাপড় আনা হয়নি, আপাতত গোসল করে এই শাড়িটা পরে নাও, যাও। রাত্রি মাথা নাড়ালো। নিশাদ যে আবার খাবার মনও দিয়েছে। নওশাদ সাহেবও চুপচাপ খাচ্ছেন, মাকে দেখা যাচ্ছে না ওখানে। নাহিদা চলে যেতেই রাত্রি আমতা করলো, মা কোথায়? নিভ্রান ফোন কানে নিয়ে কথায় ব্যস্ত ছিল। রুবিনা ড্রেসিং করার জন্য একটু পর ডাক্তার আসার কথা, সেই জন্যই একটু কথা বলে নিল। ঠিক সময়ে যেন চলে আসে। রাত্রি প্রশ্ন করতেই ফোন নামিয়ে মুচকি হাসলো সে। আন্টি ওনার ঘরে আছে, তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর নিয়ে যাচ্ছি। রাত্রি গোসল করলো খুব কম সময়ে। বেলা গড়িয়ে গেছে, আজ তার ভার্সিটিতে যাওয়া হবে না। গতকালও যেতে পারেনি, ইম্পর্টেন্ট ক্লাসগুলো মিস হয়ে গেল। কনুইয়ে সাদা তোয়ালে ঝুলিয়ে সে তো যখন হালকা সবুজ রঙের সুতি শাড়ি পরে বেরোলো, নিভ্রান যেন বিষম খেলো কয়েকবার। ভেজা চুলগুলো দেখে গলা মরুভূমির মতো শুকিয়ে গেল যেন। আগা থেকে পানি গড়িয়ে পিঠের ব্লাউজ ভিজিয়ে দিয়েছে। নাহিদার ব্লাউজ রাত্রির এমনি খুব ঢিলে হয়, কাঁধে থাকছে না। এর আগের বারও এমনই হয়েছিল। বহু এ মেয়েটার ধ্বংসাত্মক রূপ যেন চোখে বেঁধে যাচ্ছে। রাত্রি চুল মুছছিল। নিভ্রান হেঁটে তাকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ার খুললো, সেফটিপিন বের করলো, পিছিয়ে দাঁড়িয়ে বলল, দেখি চুল সরাও, ব্লাউজটা একটু টেনে আটকে দেই, নেমে যাবে না আর। রাত্রি উত্তর দিল না। ইতস্তত ভঙ্গিতে আয়নায় তাকালো। কাপড়টা কাঁধের থেকে সত্যিই নেমে যাচ্ছে বারবার। নিভ্রান তার দিকে তাকিয়েছিল বিধায় চোখে চোখ পড়ে গেল। রাত্রি তোয়ালে সরালো, চুল একপাশে আনলো। নিভ্রান কয়েক সেকেন্ড স্থির চেয়ে থেকে ব্যস্ত ভঙ্গিতে দুপাশ থেকে বাড়তি কাপড় টেনে একসাথে করে সেফটিপিন আটকে দিল। আটসাট হয়ে লেগে গেল ব্লাউজটা। নিভ্রান সরে দাঁড়ালো। হয়েছে? চুল মুছে চলো, ব্রেকফাস্ট করতে হবে। ডাক্তার এসেছে, ব্যান্ডেজ বদলে দিচ্ছে রুবিনার। রাত্রি বসে আছে পাশেই, হাতে খাবারের প্লেট। বাড়ির সবার খাওয়া শেষ, শুধু সেই খায়নি। নিশাদ আর নিভ্রানও সেখানেই দাঁড়িয়ে আছে। রুবিনার কপালে ব্যান্ডেজ করা শেষ হলে নিভ্রান ডাক্তারকে নিয়ে বেরিয়ে যায়। নিচ পর্যন্ত দিয়ে আসবে হয়তো। সে চলে যেতেই রাত্রি মুখ খুলল। এতক্ষণ নিভ্রানের ভয়ে কিছু বলেনি, যদি রাগারাগি করে। নিশাদের দিকে চেয়ে খাবার চিবাতে চিবাতে বলল, সকালে কি হয়েছিল? আপনি তখন কি বলছিলেন? নিশাদ মুচকি হেসে উত্তর দিল, আপনার জামাই আর শ্বশুরের মধ্যে সেই রকম লেগেছিল ভাবি। ভাইয়া আপনাকে ঘুমের ওষুধ দিল কাল, তারপর তো আপনি সেই রাত 10টার দিকে ঘুমালেন। সারা রাস্তা সকাল গড়িয়ে গেল, তবু আপনার ঘুম ভাঙলো না। বাবা ভেবেছে ঘুমের ওষুধের জন্য আপনার শরীর খারাপ করেছে। আর ভাইয়া তো জানেনি একটু মেজাজ করে কথা বলে, সেই নিয়ে আর কি।
রাত্রি মনোযোগ দিয়ে শুনল। এই ঘুমের ওষুধই তবে তার ঘুমের রহস্য। হায়, মানুষটা তার এত যত্ন করে কেন? ডাক্তার একটু বলেছে শরীর খারাপ, তাতেই মাথা খারাপ হয়ে গেছে। তবে মনে এখনো শত শত প্রশ্ন কিলবিল করছে। নিশাদের দিকে মাথা নাড়িয়ে রুবিনাকে বলল সে। আমি অজ্ঞান হওয়ার পর মামা মামি কই গেল? তাদেরকে তো দেখলামই না আর। রুবিনা হাঁপ ছেড়ে বললেন, ছেলেটা যেভাবে সাঁচিয়েছে, তোর মামা মামি আর এ জন্মে কিছু বলার সাহস পাবে না। পুলিশেই দিলে হতো, মামলা করবে। তোকে অন্য কেবিনে নিয়ে গেল কোলে করে। তোর মামা আবার একটু বাজে কথা বলেছে, বাস সে কি রাগ! আমি তো ভয় পেয়েই গিয়েছিলাম। অনেক বলে কয়ে তোর দোহাই দিয়ে শেষমেশ শান্ত করলাম, নয়তো তোর মামা মামি এতক্ষণে জেলে থাকতো। রাত্রি থমথমে গলায় বলল, শান্ত করলে কেন? ওনাদের জেলেই দেওয়া উচিত ছিল। নির্যাতন, হত্যা চেষ্টা মামলা দিয়ে সুসুর করে ধরে নিয়ে যেত। ধুর, ওরা আর কিছু করবে না। মামলা টামলায় কত ঝামেলা হয়। যা হয়েছে ভালোই হয়েছে। রাত্রি উত্তর দিল না। মন ভাবছে লোকটার হঠাৎ বিয়ে করার ঝোঁক উঠল কেন কাল। নিশ্চিত মামা তাদেরকে জড়িয়ে কিছু বলেছিল, তাই হয়তো এত হুড়মুড় করে সব বৈধ করে নেওয়া। নিশাদ ফোনে কিছু করছিল। রাত্রি জিজ্ঞেস করলো, আচ্ছা, আপনারা ওখানে গেলেন কখন? নিশাদ ফোন থেকে মাথা তুলে বলল, আমরা গেলাম বিকেলের দিকে। ভাইয়া সকালে ফোন করে বলল যাই হোক যেভাবে হোক আমি যেন সব কাগজপত্র রেডি করে বাবা মা আর কাজী নিয়ে ঠিকঠাক সন্ধ্যার আগেই সেখানে পৌঁছে যায়। সে বিয়ে করবে, আর ভাইয়া যেটা একবার বলে সেটা করে। তাই আমিও কোনো রকম আপত্তি না করে মা বাবাকে বগল দাবা করে তড়িঘড়ি করে ছুটলাম চট্টগ্রামে, বুঝলেন? রাত্রি থেমে গেল। নিভ্রান চলে এসেছে, আর কিছুই না বলা শ্রেয়। বিকেলের বিধেও ঘন্টা বেজে গেছে। আকাশে গোলাপি আর নীলের সমারোহ। পশ্চিম দিকটা পুরো গোলাপি, যেন এক থোকা গোলাপ ফুল ভেসে রয়েছে নীল সাগরে। রাত্রি চুপচাপ দাঁড়িয়েছিল ব্যালকনিতে। নিভ্রান, নিশাদ কেউ নেই বাড়িতে। দুপুরের পর দুজন কোথায় যেন বেরোলো, তারপর আর ফেরেনি। নাহিদা আর নওশাদ সাহেব ঘুমোচ্ছেন। মাও নিজের ঘরে শুয়ে পড়েছে। নাহিদা তাকেও রেস্ট নিতে বলে গিয়েছিল, কিন্তু ঘুম আসছে না কিছুতেই। দূরে একটা নদী দেখা যায়, এখান থেকে স্বচ্ছ পানি, রূপালী রোদ সোনার মতো ঝিলমিল করছে। নৌকাগুলো চলছে বোঝা যায়, কিন্তু স্পষ্ট নয়। রাত্রি মন ভরে শ্বাস নিল। তার জীবনে কখনো এত ভালোবাসা আসবে এ যেন কল্পনার মতো। বাবা মারা যাওয়ার পর সে পুরো দস্তর ভেবে নিয়েছিল জীবন থেকে সব রং ফিকে হয়ে গেছে, আর কখনো তার জীবন রঙিন হবে না। অথচ সাদা কালো এই শহরে তার জন্য যে কেউ এক মুঠো লাল আবির নিয়ে অপেক্ষা করছে, কখনো ভাবেনি, কখনো না। দরজা খোলার শব্দ। রাত্রি পিছে ফিরল, কয়েক কদম সামনে এগিয়ে রুমে উকি দিল। নিভ্রান দাঁড়িয়ে আছে। বিছানার দিকে চোখ পড়তেই দেখলো বিছানা ভরা শপিং ব্যাগ দিয়ে। রাত্রি হকচকালো, এগুলো কি? বাকিটা বলতে বলতেই নিশাদ ঢুকলো রুমে। দুহাতে ব্যাগ, বেশ ভারী বোঝা যাচ্ছে। নিশাদ রাত্রির দিকে এক ঝলক তাকিয়ে শ্বাস আটকে বলল, আপনি এত পড়াশোনা করেন? বাপরে বাপ, আপনার পড়াশোনার ভারে আমি নিয়ে যাচ্ছি। ও আল্লাহ, আরে সর না, খাম্বার মতো দাঁড়িয়ে আছিস কেন? নিভ্রান সরে দাঁড়ালো। নিশাদ ব্যাগ দুটো উঠিয়ে বিছানার উপর রাখলো। উপর থেকে বোঝা যাচ্ছে ভেতরে বই খাতা। নিশাদ দুই হাত ঝাড়তে ঝাড়তে বলল, এই যে এখানে ভাইয়া মার্কেটে সব শাড়ি উঠিয়ে এনেছে, আপনার আগামী 10-12 বছরের মতো চলে যাবে। রাত্রি শব্দ করে হেসে ফেলল। মানুষটা সব সময় ঠাট্টা করে। নিভ্রান আলতো করে চাটি মারল নিশাদের মাথায়। নিশাদ হাসতে হাসতে বেরিয়ে গেল। নিভ্রান দরজাটা আটকে দিল ভেতর থেকে। রাত্রি ব্যাগগুলো একটু আধটু ফাঁক করে দেখলো শাড়ি বোঝাই। পাগল নাকি আপনি? এত শাড়ি দিয়ে কি করব আমি? নিভ্রান শার্টের বোতাম খুলতে খুলতে বলল, ওই যে 10-12 বছর পড়বে। রাত্রি হতাশ স্বরে বলল, শুধু শুধু টাকা নষ্ট করলেন। আমার তো জামা ছিলই, সেগুলোও তো এনেছেন দেখছি। আর কি দরকার ছিল? নিভ্রান শার্ট খুলে গেঞ্জি পরল। এক হাতে রাত্রিকে কাছে টেনে চুলের খোপা খুলে পিঠ ছড়িয়ে দিতে দিতে নরম গলায় বলল, দরকার ছিল বলেই এনেছি। সালোয়ার কামিজ ওসব বাইরে গেলে পরবে, আমার সামনে শুধু শাড়ি পরবে, বুঝলে? রাত্রি দমে গেল, হেরে গেল। আলতো করে নিভ্রানের পিঠ জড়িয়ে বুকে মাথা রাখলো। বিষণ্ণ কণ্ঠে বলল, একটা কথা বলি। নিভ্রান ভ্রু কুচকালো, মাথার পিছে হাত রেখে বলল, বলো। রাত্রি ছোট্ট করে শ্বাস ফেললো, হাতের বন্ধন দৃঢ় করে বলল, আপনি আমাকে বিয়ে করেছেন, এর মানে তো এটা নয় যে আমাকে সবসময় আপনার টাকায় চলতে হবে। আমি নিজের খরচ নিজে চালাতে একটা অন্যরকম শান্তি পাই। মাস শেষে যখন নিজের কষ্টের টাকা দিয়ে কিছু করি, সত্যি বলছি, আমার খুব খুব আনন্দ হয়। হ্যাঁ,
আপনি হয়তো বলবেন আপনার সব তো আমারও, মানছি। তবু আমি যদি টিউশনি করি, তারপর ভার্সিটি শেষ হলে জব করি, আপনার কি কোনো ধারণা আছে? নিভ্রান হাসলো, চুলে হাত বুলিয়ে কোমল কণ্ঠে বলল, ধুর, পাগল মেয়ে, আমার বারণ থাকবে কেন? তোমাকে বিয়ে করেছি, বন্দি করে ফেলিনি। তোমার আনন্দতে আমি কেন বাধা হব? এসব নিয়ে চিন্তা করে কেউ? আমি তোমাকে কখনো জোর করব না রাত। নদীর জলটা এখনো রূপালী রঙের, চাঁদের আলোয় সে কি তেজ, পুরো নদীটাকে রূপার অলংকারে ভরিয়ে দিয়েছে যেন। ঝলমলে চাকচিকে জলের রূপ কয়েক সহস্র বেড়ে গেছে, সব মোহন লেগে যায়। সন্ধ্যা থেকে বই খাতা গুছিয়ে আলমারি খুলে বসেছে রাত্রি। এত শাড়ি কাপড় রাখবে কোথায়? নিভ্রানের জামা কাপড় সরাবে নাকি তাকে ফেল করে আলমারির দিকে চেয়ে থাকতে দেখে ল্যাপটপ রেখে এগিয়ে এলো নিভ্রান। নিজের শার্টগুলো একদম কোনায় চাপিয়ে অনেকটা জায়গা বের করে দিল, তারপর আবার চুপচাপ যেয়ে ল্যাপটপের সামনে বসে পড়ল। রাত্রি হাসলো মনে মনে, একটা একটা করে শাড়ি নিয়ে সাজিয়ে রাখলো। হঠাৎই শার্ট দিয়ে ঢাকে যাওয়া নিচের জায়গাটা থেকে কিছু একটা হাতে লাগতেই ভ্রু কুঁচকে গেল তার। একটু টান দিতেই দেখলো লাল রঙা বিয়ের বেনারসি, কি সুন্দর কাজ করা। এই শাড়িটার কথা ভেবে তবেই সেদিন বলেছিল নিভ্রান, ওই যে নিশাদ নিয়ে যেতে ভুলে গিয়েছিল। রাত্রি হাতে তুলে নিল, আলতো করে আঙুল বুলিয়ে বলল, আপনি এটা কখন কিনেছেন? নিভ্রান তাকালো ঘাড় বাঁকিয়ে। রাত্রির হাতের শাড়িটা দেখে ভাবলিসীন কণ্ঠে বলল, অনেক আগে। অনেক আগে মানে? কেন কিনেছিলেন? নিভ্রান উঠে দাঁড়ালো, রাত্রি পিছে দাঁড়িয়ে আলমারির তাকে এক হাত ঠেস দিল। পিঠের সাথে বুক ছুঁয়ে যেতেই অপ্রস্তুত ভঙ্গিতে কুঁকড়ে গেল রাত্রি। হাতটা একটু কাঁপলো। নিভ্রান তার কাপড়ই তোয়াক্কা না করে কাঁধে থুতনি ঠেকিয়ে ফিসফিস করে বলল, মনে আছে তোমার সাথে যেদিন দ্বিতীয়বার দেখা হলো, তুমি কদম ফুল নামিয়ে দিতে বললে? আমি ভুলক্রমে একটু কাছাকাছি এসে যেতেই সেই যে তোমার গাল দুটো লাল হয়ে উঠল। সেদিনই মনে মনে প্রতিজ্ঞা করে নিয়েছিলাম, এই রাঙাবতীকেই আমার লাগবে। আমার দেয়া লাল বেনারসি শুধু এই মেয়েটাই গায়ে জড়াবে, আর কেউ না। সেদিন তোমার বাসা থেকে আসার সময় মার্কেট থেকে বিয়ের শাড়ি কিনে তবেই বাড়ি ফিরেছিলাম আমি, বুঝলে? রাত্রি বাক্যহীন, শব্দহীন, স্তব্ধ, বিমূঢ়। চুপ করে এক ফোঁটা পানি গড়ল শাড়ির উপর। কান্না কি তবে সুখেও আসে? আসে তো, 100 বার আসে, 1000 বার আসে। নতুবা সে কেন কাঁদলো? তার তো কোনো দুঃখ নেই। নিভৃতে চাপা হাসি মিলিয়ে গেল। কাঁধ থেকে থুতনি উঠিয়ে রাত্রিকে সামনে ঘুরালো সে। রাত্রি মাথা নুয়ে রেখেছে শব্দহীন অশ্রুপাত। গাল বেয়ে ঠোঁটের কাছে যেয়ে জমা হচ্ছে নোনা পানি। নিভ্রান গাল ঠোঁট মুছিয়ে দিল, চিবুক তর্জনী রেখে মাথা উঁচু করালো। গোলাপি অধর নিষ্পলক চেয়ে থেকে নম্র গলায় বলল, তুমি কি শুধু আমাকেই পাও কেঁদে কেটে ভস্য করে দিতে? অন্য কারোর সামনে তো কখনো কাঁদতে দেখি না, সবসময় বেছে বেছে একমাত্র আমাকেই কষ্ট দেয়া। রাত্রি ঠোঁট কামড়ে ধরল, কান্না ভেজা কণ্ঠে বলল, আপনি এমন করেন কেন? আমি কি করলাম? সব তো আপনিই করেন। নিভ্রান হাসলেই তার চোখের কোণে ভাঁজ পড়ে, কি যে সুন্দর দেখায়। রাত্রি নাক টেনে তপ্ত কণ্ঠে বলল, খবরদার হাসবেন না। নিভ্রানের কপালে ভাঁজ পড়ল, হাসি থামার বদলে আরো প্রশস্ত হলো, চোখের কোণাটা আরো সুন্দর হলো। রাত্রি মুখ কুঁচকে সরে গেল। শাড়িটা আগের জায়গায় রেখে নিভ্রানকে সরিয়ে আলমারি বন্ধ করলো। রাতের খাবার খাওয়ার পর একটু বই নিয়ে বসেছিল রাত্রি। নিভ্রান তখন বাইরে গিয়েছিল কেন যেন। দরজা নখ হতেই বসা থেকে দাঁড়িয়ে গেল সে। হাত থেকে বই রেখে দ্রুত যেয়ে দরজা খুলতেই দেখল নওশাদ সাহেব দাঁড়িয়ে আছেন। বিনীত ভঙ্গিতে সরে দাঁড়িয়ে নওশাদ সাহেবকে ঢোকার জায়গা করে দিল সে। নওশাদ সাহেব ঠোঁট এলিয়ে হাসলেন। মেয়েটার আচার আচরণ আদব কায়দার মুগ্ধ না হয়ে পারে না তিনি। একটু উশৃঙ্খলতা নেই কোনো কিছুতেই। এমনিতে ছেলের কোনো কিছু পছন্দ না হলেও এই ব্যাপারে ছেলের বেশ পছন্দ হয়েছে তার। রাত্রি আমতা আমতা করে করল, উনি তো বাইরে গিয়েছেন। নওশাদ সাহেব সোফায় বসে বললেন, না, ওর কাছে আসিনি, তোমার সাথে একটু কথা বলতে আসলাম। কাল সকালে তো চলেই যাব, তোমার তো আবার ভার্সিটি আছে তখন, আর সময় পাবো না। বসো। রাত্রি পাশে বসলো, নামানো কণ্ঠে বলল, কাল চলে যাবেন কেন? আমরা তো এখানে থাকি না মা, চলে তো যেতেই হবে। পারলে তোমাকেও সঙ্গে নিয়ে যেতাম, কিন্তু আচ্ছা বাদ দাও। খাওয়া দাওয়া ঠিক মতো হয়েছে? রাত্রি মাথা নাড়ালো। নওশাদ সাহেব লম্বা শ্বাস ফেললেন। মেয়েটা খুব চুপচাপ স্বভাবের,
অযথা কথা বলে না একদম। ছেলের রাগ সম্পর্কে জানেন তিনি, রাগ উঠলে কোনো দিকে হুঁশ থাকে না, ছোট থেকেই এমন। এই মেয়েটাকে একা রেখে যাবে যদি রাগের বশে কিছু হয়ে যায়। সংসারে তো কত কিছু নিয়েই ঝগড়া বাঁধে। তিনি হালকা গলায় বললেন, শোনো মা, নিভ্রান তোমাকে বিয়ে করেছে ঠিকই, কিন্তু যদি কখনো ও তোমার সাথে অন্যায় আচরণ করে, কখনো যদি তোমার গায়ে হাত তুলে, তুমি কিন্তু চুপ করে থাকবে না। তোমার বাবা নেই, আমি তোমার বাবা, আমাকে বাবা ডাকবে। তোমার বাবা থাকলেও নিশ্চয়ই এই কথাগুলো বলতেন। আমরা চলে যাবার পর তোমার গায়ে একটা ফুলের টোকা পড়লেও তুমি হয় আমাকে জানাবে, নয়তো নাহিদাকে জানাবে। ঠিক আছে? কোনো ভয় পাবে না। রাত্রি অসহায় চোখে চেয়ে রয়েছে। মানুষ এত ভালো হয়, এই পরিবারটাকে না দেখলে হয়তো জানাই হতো না। কিন্তু নিভ্রান আর তার বাবা মার মাঝে এত দূরত্ব কেন? একটু ভালো করে কথা বলে না দুজন? একটু বিশ্বাস নেই? মাথা নিচু করে মিনমিন করলো সে। উনি কখনো আমার গায়ে হাত তুলবেন না বাবা। নওশাদ সাহেব কিছুক্ষণ চুপ থেকে বললেন, সে আমি জানি, তবুও যদি কখনো এমন হয়, তুমি সহ্য করে থাকবে না। রাত্রি জি আচ্ছা বলে সম্মতি দিতেই দরজা খুলে গটগট করে নিভ্রান ঢুকলো। বাবাকে আর চোখে দেখে নিয়ে থমথমে চেহারায় ব্যালকনির দিকে পা বাড়াতেই নওশাদ সাহেব ডেকে উঠলেন, ওকে ওষুধগুলো খাইয়েছো? নিভ্রান দাঁড়িয়ে গেল, ছোট্ট করে বলল, খাওয়াবো। একটু পরে। পরে কেন? রাতের খাবারের পর খাওয়াতে বলেছে না? আধ ঘন্টা পর দিতে বলেছে। নওশাদ লাগবে সাথে সাথেই বললেন, আধ ঘন্টা হয়ে গেছে, ঘড়ি দেখো। আর ঘুমের ওষুধ দিও না আজ। নিভ্রান আরো কিছু বলার আগে রাত্রি তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে বলল, আমি খেয়ে নিচ্ছি। নিভ্রান এগিয়ে এলো, রাত্রিকে সরিয়ে ড্রয়ার খুলে প্রেসক্রিপশন মিলিয়ে ওষুধ বের করতে করতে নওশাদ সাহেব কাছে এসে রাত্রির মাথায় হাত রেখে বললেন, তাহলে আসি, সকালে হয়তো আর কথা হবে না, একটু আগে আগেই বেরিয়ে পড়বো তো। রাত্রি মাথা কাত করলো। নওশাদ সাহেব বেরিয়ে গেলেন। রাত্রি যেয়ে দরজাটা আটকালো। বসো এখানে। বিছানার দিকে ইশারা করলো নিভ্রান, হাতের 4-5টা ট্যাবলেট। রাত্রি বসলো, দ্বিধাগ্রস্ত কণ্ঠে বলল, ঘুমের ঔষধ আছে? হুম, দেইনি। শরীর দুর্বল হয়ে যায় তোমার। রাত্রি চাপা হাসলো। লোকটা নিজের বাবার কথা মানে কিন্তু প্রকাশ করে না। ঠান্ডা যুদ্ধ। রাত্রি বসে আছে বিছানায় হেলান দিয়ে, গলা পর্যন্ত ব্ল্যাঙ্কেট টানা। নিভ্রান আবার ব্যালকনির দরজা বন্ধ করে এসি ছেড়ে দিয়ে শাওয়ার নিতে গিয়েছে একটু আগে। তাকে অবশ্য ঘুমাতে বলে গিয়েছে, কিন্তু ঠান্ডায় টিকতে না পেরে সে উঠে বসেছে। বিছানায় রিমোটটাও খুঁজে পাচ্ছে না। এত ঠান্ডায় থাকে কিভাবে মানুষ? ইস, দাঁতে দাঁত লেগে যাচ্ছে। নিভ্রান বেরিয়ে এলো একটু পরেই। গায়ে আধভেজা ধূসর টি শার্ট, কালো ট্রাউজার, গলায় টাওয়াল ঝুলিয়ে এক হাতে চুল ঝাড়ছে। রাত্রিকে বসে বসে মাথার উপর ব্ল্যাঙ্কেট টেনে রাখতে দেখেই হেসে ফেলল সে। এভাবে বসে আছো কেন? ঘুম আসছে না? রাত্রি মাথা বের করলো। ফর্সা চেহারা, ফ্যাকাশে সাদা, শুভ্র মেঘের টুকরো যেন। শুকনো গলায় সে বলল, আপনি এত রাতে গোসল করেন কেন? ঠান্ডা লাগে না? নিভ্রান গলা থেকে টাওয়েলটা নামিয়ে সোফায় রাখলো। রাত্রির কাছে এগিয়ে আসতে আসতে বলল, লাগবে কিভাবে? নিভ্রান বসে পড়ল পাশে, ব্ল্যাঙ্কেটটা টেনে নামিয়ে দিল। কিছু একটা দেখে সন্ধিয়ান কণ্ঠে বলল, ব্লাউজের সেফটি পিন খুলোনি কেন? ঘুমালে বিঁধে যাবে তো দেখি। বলে ঝুঁকে গেল সে। কাঁধের পাশ দিয়ে মাথা গলিয়ে পিঠের দিকে তাকালো। রাত্রি উসখুস করছে। নিভ্রান হাসলো, সাবধানে সেফটি পিনে খুলে নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, এত কাঁপাকাঁপি করো কেন? রাত্রি প্রত্যুত্তর করলো না। নিভ্রান ঘরের বাতি নিভিয়ে দিয়ে পাশে শুয়ে পড়তেই গুটিসুটি হয়ে গেল সে। লজ্জা করছে খুব। লোকটা হয়তো কালো পাশে শুয়েছে, কিন্তু সে তো আর তার চেতনায় ছিল না। নিভ্রান সহজেই বুঝলো তার দ্বিধা। বালিশের নিচ থেকে এসির রিমোটটা বের করে তাপমাত্রা কমিয়ে ঠান্ডা বাড়িয়ে দিল সে। রাত্রি হতবিহ্বল দৃষ্টিতে চেয়ে বলল, কি করেন? আমার শীত করে তো। নিভ্রান আবছা অন্ধকারে চোখে চোখ রাখলো। কি যেন বলল চোখে চোখে। রাত্রি বুঝলো নাকি জানে না, কিন্তু খানিক বাদে নিচ থেকে কিছু একটা চেপে এলো নিভ্রানের দিকে। নিভ্রান মুচকি হাসলো। আদর মাখানো নরম হাতে তাকে কাছে টেনে নিতে নিতে বলল, আমার নিরুত্তাপের শহরে একমাত্র উত্তাপ হয়ে এসেছো তুমি। তুমিহীন আমি যে আবার তীব্র শীতলতায় কাবু হয়ে যাব প্রিয়তমা। শৈত্য প্রবাহে হিম হয়ে যাবে হৃদয়। তোমার উত্তাপটা যে আমার ভীষণ ভীষণ প্রয়োজন। ঘরে প্রকট নীরবতা। এয়ার কন্ডিশনের ভনভনে ক্ষীণ একটা সুর শোনা যাচ্ছে। পর্দা টানা আলো নেভানো, সূর্যের তেজ নেই আজ।
পর্দা ফুঁড়ে কেমন আবছায়া সাদা। নিবরানের ঘুম ভাঙল 7টার দিকে। রাত্রি তখন তার শান্তশিষ্ট বাহুতে মাথা রেখে ঘুমোচ্ছে। আলু থালু, শরীরটা ঠান্ডায় চুপসে গেছে। এদিকে একটু উষ্ণতার ঠাঁই পেয়ে গরিষ্ঠ হয়ে শুয়ে আছে সে। নিভ্রাণ হাই তুলল, ব্ল্যাঙ্কেট সরালো উপর থেকে। অপ্রস্তুত ভাবটা যেন আচমকাই দলবল নিয়ে হানা দিল মুখ জুড়ে। রাত্রির শাড়ির আঁচল তার বুকের ওপর লুটেপুটি খাচ্ছে। অনাবৃত নারী দেহের দিকে চেয়ে কিছুক্ষণ কেটে গেল খুব নিভৃতে, অত্যন্ত অন্য চোখে। ভিন্ন অনুভূতিতে তপ্ত হয়ে উঠল পুরুষালী মন। বিচলিত ভঙ্গিতে দৃষ্টি সরালো নিভ্রাণ। চোখের পলক পড়ছে ঘন ঘন, শ্বাস প্রশ্বাস অতি তীব্র। বুকের উপর থেকে আঁচল সরিয়ে রাত্রির কাঁধে টেনে দিল সে। ঘুমের ঘোরে মেয়েটা খেয়াল হয়নি হয়তো। ঘুমতো তৈলাক্ত মুখটাকে আশ্চর্য সুন্দর। ফোলা ফোলা চোখের নিচে তাকালেও যেন শান্তি মেলে। পাশে থেকে রিমোট নিয়ে এসি অফ করে দিল নিভ্রাণ। গাল ছুঁয়ে দেখল রাত্রির শরীর বরফের ঠান্ডা। শীতে কাবু খোদা তুষার কন্যা যেন অগ্নিমানবের কাছে একটুখানি উত্তাপের আশ্রয় লেপ্টে রয়েছে। নিভ্রাণ আবার হাই তুলল, আঙুল দিয়ে চোখ ডলল। রাত্রি বাহুতে মাথা রেখেছে রাত 2টোর দিকে। এরপরে থেকে আর একরতি নড়েনি সে। রাতের ঘুমে ব্যাঘাত ঘটে যায় যদি। পিঠের হাড় ব্যথা করছে, শরীরে মনে হচ্ছে জং ধরে গেছে। অফিসেও যেতে হবে আজ। বিয়ে, বাকি গোছগাছ করে নেওয়া, সব মিলিয়ে একদিন একদম কাজ থেকে দূরে ছিল। কত মিটিং পেন্ডিং পড়ে আছে। আবার শুরু ব্যস্ততা। এক হাতে রাত্রির মাথাটা আলগা করে উঠিয়ে বাহু সরিয়ে নিল নিভ্রাণ। খুব সাবধানে বালিশ নিচে নামিয়ে সেখানে শুয়ে দিল। একটু পর ডেকে দিবে, ভার্সিটি আছে। তার জন্য মেয়েটার পড়ালেখায় কোনো সমস্যা হোক সে চায় না। মুখ হাত ধুয়ে ওয়াশরুম থেকে বেরোতেই দরজায় খটখট। এত সকালে কে এলো? মা বাবার তো এতক্ষণে রওনা হয়ে যাওয়ার কথা। গলায় ঝুলানো টাওয়াল দিয়ে মুখ মুছতে মুছতে দরজা খুলল। বাইরে নিশাদ, সাদা শার্ট আর বাদামি রঙের প্যান্ট পরা, চওড়া কাঁধের সুপুরুষ যুবক। নিবরান ভ্রু কুঁচকে বলল, রওনা দিসনি এখনো? দিব তো, ভাবির সাথে দেখা করতে আসলাম। নিবরান ঘাড় বাঁকিয়ে বিছানায় তাকালো। উকি দিল নিশাদও। রাত্রি তখনও গভীর ঘুমে। নিশাদ সোজা হলো, তুই কি সবসময় ঘুমই পাড়িয়ে রাখবি? বিয়ের দিন থেকে এই যে ঘুম পাড়াচ্ছিস, বিয়ের আগে ঘুম, বিয়ের করে ঘুম, এখানে এসেও ঘুম। ভাবি তো ভাববে সে জামাই বাড়ি এলো নাকি ঘুমের ওষুধের কারখানায়। জামাই ধরে ধরে 3 বেলা ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে। নিশাদ আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই নিভ্রাণ চোখ রাঙালো। ও নিজেই ঘুমাচ্ছে, আমি কিছু করিনি। তা করবি কেন? তুই তো শুধু ঘুমাতেই দে। বিয়ের অভাবে বাবা ডাক তো শুনতেই পাচ্ছি না। এখন তো তোর মতিগতি দেখে বোধ হচ্ছে চাচ্চু ডাক্তার শোনার ভাগ্য নেই আমার। নিভ্রাণ বিস্ফোরিত কণ্ঠে বলল, বিয়ের মাত্র 2 দিন হয়েছে। তো? নিভ্রাণ হেসে ফেলল, কাঁধে চাপড় মেরে বলল, মা কোথায়? নিচে নেমে গেছে? ভেবেছে তোরা ঘুম, তাই আর বিরক্ত করেনি। আসি তাহলে, দরজাটা আটকে দিয়ে যা। নিভ্রাণ মাথা নাড়ালো। দরজা আটকে দেওয়ার আগ মুহূর্তে নিশাদ চিরচেনা ঠাট্টা বাদ দিয়ে বিষণ্ণ কণ্ঠে বলল, তুই একদিন ভাবিকে নিয়ে বাসায় আসলেই পারিস ভাই। উত্তরে নিভ্রাণ মলিন হাসল শুধু। ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে ছোটখাটো একটা কান ফাটিয়ে দেওয়া চিৎকার করে উঠল রাত্রি। নিভ্রাণ সবে একটু শেভিং ফোম মেখেছে গালে। রেজা দিয়ে এক টান দিতেই রাত্রি চিৎকারে হাত কেঁপে গেল তার। কাটা গেল অনেকখানি। গালের পাতলা চামড়া কেটে বেরিয়ে এলো রক্ত। সাদা শেভিং ফোমে লাল রক্ত দেখে একাকার। নিভ্রাণ হন্তদন্ত হয়ে রেজাটা নামিয়ে বেরোতে বেরোতে বলল, কি হয়েছে? রাত্রি তখন দ্রুত বিছানা থেকে নামছিল। নিভ্রাণের প্রশ্নের উত্তরে না তাকিয়ে সে বলল, কিছু হয়নি, আপনি আমাকে। বলতে বলতেই তাকালো সে। নিভ্রাণের রক্তমাখা গাল দেখে দ্বিগুণ চড়ে চিৎকার করে উঠল, হায় আল্লাহ, আপনার গাল কি করেছেন আল্লাহ! আতঙ্কে কণ্ঠ কাঁপছে রাত্রির। কেমন একটা ব্যথা, যন্ত্রণা, ভয়ের আভাস, যেন কাঁটাটা তারই কেটেছে। নিভ্রাণ সে অবস্থায় ঠোঁট টেনে হাসলো। রক্তগুলোকে ধন্যবাদ দিতে মন চাচ্ছে। তাদের জন্যই তো প্রেয়সীর উৎকণ্ঠা দেখার সৌভাগ্য হলো তার। তাকে হাসতে দেখে মেজাজ চড়ে গেল রাত্রির। নিভ্রাণের হাত টেনে ওয়াশরুমে নিয়ে বেসিনের কল ছেড়ে হাত ভেজালো সে। নরম করে গালের ফোম আর রক্ত মুছে দিতে দিতে কাদো কাদো হয়ে এলো এতক্ষণের রুগ্নমূর্তি চেহারা। বাচ্চা নাকি আপনি? একটু দেখে করবেন না, এমন করলে হয়। নিভ্রাণ হেসে ফেলল আবারও। এই যে রাতের কুচকে আসা চোখ, উপচে আসা কান্না আটকে রাখার যত্ন, থরথর করে কাঁপা ওষ্ঠ, সবই তো তার ব্যথায় ব্যথিত হবার বহিঃপ্রকাশ। নিভ্রাণ একটু ঝুঁকলো, গালে রাখা হাতের কবজি ধরে চোখ মিলিয়ে বলল, পুরো গালটা কেটে ফেলি, ক্ষত বিক্ষত হয়ে যাক সব। আমার জখম দেখে তুমি আরো অস্থির হও। তোমার অস্থিরতায় আমিও একটু শান্তি পাই। ক্ষতটাও না হয় এই নরম ছোঁয়াই সেরে উঠুক।
শেষের কথাটা শোনা মাত্র হাত সরানোর চেষ্টা করলো রাত্রি। নিভ্রাণ ছাড়ল না। রাত্রির চোখ নামিয়ে বলল, আপনি সত্যি পাগল, পুরো দস্তর পাগল। নিভ্রাণ এলো চুল কানের পিছে গুজে দিতে দিতে বলল। চিৎকার করলে কেন তখন? রাত্রি ছোট্ট গলায় বলল, দেরি হয়ে গেছে। আমি কখনো এত দেরিতে উঠি না। ক্লাস শুরু হয়ে যাবে 40 মিনিট পর। নিভ্রাণ হেসে বলল, দেরি হবে না, ধীরে সুস্থে ফ্রেশ হও, ব্রেকফাস্ট করি, তারপর আমি পৌঁছে দিব সময় মতো। রাখেন আপনার ফ্রেশ হওয়া, আগে ব্যান্ডেজ লাগিয়ে দিই, চলুন। শাড়ি বদলে 3 পিস পরে নিয়েছে রাত্রি। বেগুনি রঙের কামিজের সাথে বেগুনি ওড়না মাথায়, এটা যেন একটা সদ্য ফোটা রুয়েলিয়া ফুল, মন কাড়া বেগুনি রং। রুবিনার সাথে দেখা করে একসাথে নাস্তা করে বেরিয়ে পড়লো তারা। গাড়ির ভেতর বসে রাত্রি এক মনে বলল, জানেন মা যে আমার সাথে থাকে, এই যে আমি সকালে উঠেই মাকে দেখতে পাই, হাত বাড়ালেই জড়িয়ে ধরতে পারি, আমার না বিশ্বাস হয় না, সত্যি বিশ্বাস হয় না। রাতে রাত্রির বেরোতে দেরি হলো। 8টার জায়গায় এখন 8:35। রাস্তার হলুদ হেডলাইটের আলোয় নিভ্রাণকে দেখা যাচ্ছে। রাস্তার ওপাশে গাড়ি পার্ক করে দরজার সাথে হেলান দিয়ে এদিকে ফিরে রয়েছে সে। কানে ফোন। রাস্তার এদিক ওদিক চোখ বুলাতে বুলাতে কথা বলছে। কপালের ভাঁজ আর মুখভঙ্গি দেখে বোঝা যাচ্ছে ফোনের ওপর পাশের মানুষটার সাথে তুমুল বাকবিতণ্ডা হচ্ছে। নেভি ব্লু শার্টের ইস্ত্রি নষ্ট হয়ে গেছে, এক হাত কোণে পর্যন্ত গোটানো, একটা ফুল হাতা, গালের ব্যান্ডেজটা নেই, জায়গাটা লাল হয়ে আছে। রাত্রি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। লোকটার মেজাজ চরম খারাপ হয়ে আছে। সে যে দেরি করেছে এখন কি তাকেও বকবে? গেটের সামনে রাত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে মেজাজ খারাপেও চেহারা ঠান্ডা হয়ে গেল নিভ্রাণের। ঠোঁটের কোণে ফুটে উঠল হাসির রেখা। রাত্রি ততক্ষণে রাস্তা পার হয়ে প্রায় এসে পড়েছে। নিভ্রাণ সোজা হয়ে দাঁড়িয়ে এক হাতে বাড়িয়ে দিল। রাত্রি কাছে আসতেই এক কদম এগিয়ে ভরা রাস্তায় মাথা টেনে ছোট্ট করে চুমু খেলো কপালে। ক্লান্তি পাখি যেন ফুরুত করে উড়াল দিল। অতি ক্ষুদ্র এই ভালোবাসা প্রকাশ্যে স্তব্ধ হয়ে গেল রাত্রি। চোখের কোণে জমা হলো বিন্দুকণা। রাস্তার আলোতে চিকচিক করে উঠল জল। নিভ্রাণ তাকে এক হাতে আগলে ধরে কথা বলছে। ফোনের মানুষটার সাথে সেই আগের মতোই রুড়ো কণ্ঠ, ধমকাধমকি। 2-3 মিনিট সেভাবেই কেটে গেল। রাত্রি চুপসে দাঁড়িয়ে আছে। নিভ্রাণ গম্ভীর গলায় বলল, আই উইল কল ইউ লেটার। ফোনটা কেটে হাত ঘড়িতে সময় দেখলো সে। গাড়ির দরজা খুলতে খুলতে বলল, এত দেরি হলো যে? কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি? রাত্রি আমতা আমতা করলো, কোনো রকমে বলল, আমি আসলে। নিভ্রাণ অর্ধেক ঢুকে তার সিট বেল্ট বেঁধে দিল। দরজা লক করে বলল, ক্লান্ত দেখাচ্ছে রাত, বসো, আমি ঠান্ডা পানি কিনে আনি। বাসায় এসে আবার জামা বদলে শাড়ি পরে নিয়েছে রাত্রি। খয়েরি রঙের একটা সুতি শাড়ি। গোসল থেকে বেরিয়ে আধ ভেজা চুলে সাদা তোয়ালে পেঁচিয়ে খাবার গরম করার জন্য রান্নাঘরে ঢুকলো সে। বুয়া সব রান্না করেই যায়, এখন শুধু গরম করে খেতে হবে। সব তরকারি গরম করে টেবিলে সাজিয়ে রুমে গেল সে। নিভ্রাণ সোফায় বসে ফোন স্ক্রল করছে। রাত্রি ঢুকতে তার চোখ আটকালো নিষিদ্ধ জায়গায়। রাত্রির তোয়ালে খুলে চুল ঝাড়ছে, মুভির মতো মসৃণ চেহারায় পানির ছিটে ফোটা, শাড়ির আঁচল কোমরে গোজা। নিভ্রাণ ফোঁস করে শ্বাস ফেলল। এই মেয়ের খামখেয়ালিপনা শেষ হবার নয়। তাকে অনুভূতির উত্তর সাগরে চুবিয়ে চুবিয়ে মারবে, তবু একবার ডুবতে দিবে না। কি অসহ্য দুর্বিষহ। রাতের খাবার খাবেন, ওঠেন। নিভ্রাণের ধ্যান ভাঙলো, মোহ কাটলো, আবার কাটলো না। আবারও ফোনের দিকে দৃষ্টি স্থাপন করে সে বলল, রাতে খাবেন না? খাবো তো। রাত্রি তোয়ালেটা ব্যালকনিতে শুকাতে দিয়ে ফিরে এলো, তাড়া দিয়ে বলল, চলেন। নিভ্রাণ উঠে দাঁড়ালো। দৃষ্টি ঘোরাতে ঘোরাতে রাত্রির বাহু ধরে কাছে টেনে কোমরে গোজা আঁচলটা খুলে দিয়ে চিবিয়ে চিবিয়ে বলল, সামলে থাকো না একটু। মুহূর্তেই বিহ্বল চোখে তাকালো রাত্রি। নিভ্রাণ তার দৃষ্টি উপেক্ষা করে কানের কাছে ফিসফিস করলো, আমি কিন্তু বেসামাল হবার পথেই আছি। খাবার শেষে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে রাত্রি। নিভ্রাণ রুমের অফিসের কিসব কাগজপত্র নিয়ে বসেছে, তাই আর বিরক্ত করেনি। স্থির দৃষ্টিতে নিবন্ধিত কালো কুচকুচে পানিতে। নদীর পানিরও কত রূপ, একবার মন কাড়ে, একবার ভয় জাগায়। আজকে চাঁদ ওঠেনি, উঠে হয়তো এই বিভৎস রূপ হতো না জলের। রূপালী সৌন্দর্য স্নিগ্ধতা ছড়াতো সে কাঁধের দিকটায়। গরম নিঃশ্বাস। রাত্রি চমকে উঠল। ফিচে ফেরার আগেই তার পিঠে বুক ঠেকিয়ে দুপাশে দিয়ে রেলিংয়ে হাত রাখলো নিভ্রাণ। লম্বা হওয়ার রাত্রি তার বুক অবধি আসে। তার দৃষ্টি অনুসরণ করে নিভ্রাণ আচ্ছন্ন কণ্ঠে বলল, কি দেখছো এভাবে? রাত্রি আমতা আমতা করলো। মানুষটা একটু এভাবে কথা বললেই তার কণ্ঠনালীতে শব্দ জট বেঁধে যায়, যেন গোছানো কথাও অগোছালো হয়ে যায়। সময়ও যেন ধীরে ধীরে চলে, পার হতেই চায় না। রাত্রির নীরবতা দেখে নিভ্রাণী মুখ খুলল, ধীর কণ্ঠে বলল,
আমি কাছে এলেই যত আমতা আমতা তোমার। রাত্রি ফট করে বলল, নদী দেখছিলাম। হুম, নদী দেখছিলে? নদীতে কি আছে? আপনি জানতো কাজ করেন, আপনার এখানে কি? নিভ্রান দুষ্টুমি মেখে বলল। এখানেই তো আমার সব। রাত্রি উসখুস করলো, লজ্জা মাখা অধৈর্য কণ্ঠে বলল, যান না। নিভ্রানের ফোন বাজছে বিকট শব্দে। ঘুমের মধ্যে চোখ মুখ কুচকে গেল রাত্রির। ফোনটা বাজতে বাজতে এক সময় থামলো। ঘরটা আবারও নীরবতায় ডুবে যেতে চোখ মুখ স্বাভাবিক করে ভালো করে নিভ্রানকে আঁকড়ে ধরলো সে। ঘুম পাচ্ছে ভীষণ। আজকাল বড্ড বাজে অভ্যাস হয়েছে। লোকটার বাহু ছাড়া ঘুম আসে না। বুকে মুখ না গুজলে চোখের পাতা বন্ধই হয় না। নিভ্রান গতকাল অনেক দেরি করে ঘুমিয়েছে। অফিসের কী সব কাগজপত্র ঘাটাঘাটি করতে করতেই রাত 2:30 বেজে গেছিল। তারপর শুয়েছে সে। ততক্ষণ তার চোখেও ঘুম ছিল না কোনো যেন। মিনিট না পেরোতেই আবার দ্বিগুণ উদ্যমে বাজতে লাগলো ফোন। এইবার সরাসরি চোখ মিলল রাত্রি। কোমর থেকে নিভ্রানের হাতটা সরিয়ে একটু উঠে হাত বাড়িয়ে বালিশের পাশ থেকে ফোনটা নিল। অফিসের ম্যানেজার ফোন করেছে। বাটন চেপে শব্দ বন্ধ করলো সে। মানুষটা একটু শুয়েছে, তাও শান্তি নেই, সারাক্ষণ শুধু কাজ আর কাজ। ফোনটা বালিশের নিচে ঢুকিয়ে নিভ্রানের দিকে তাকালো সে। মাথার ঝাঁকড়া চুল এলোমেলো। রাত্রি আলতো করে হাত চালিয়ে তা আরো অগোছালো করে দিল। চোখের নিচে ভাঁজ পড়ে আছে গভীর ঘুমের কারণে। গালের কাটা দাগটায়ও মানিয়ে গেছে সুদর্শন চেহারায়। রাত্রি হেসে ফেলল নিঃশব্দে। মাথা নামিয়ে কাছ থেকে দেখল, কপালে কপাল ঠেকালো। কাটা জায়গাটায় আঙুল দিতেই নিভ্রান ঘুম মাখা অস্ফুট কণ্ঠে বলল, কে ফোন করেছিল রাত? রাত্রি চমকে গেল। থতমত খেয়ে সরে যেতেই চাইতেই নিভ্রান আটকে ফেললো। পিটপিট করে তাকিয়ে ভ্রু কুঁচকে বলল, তুমি কি আমাকে ভয় পাও? ভয় পাবো কেন, ছাড়ুন। ভয় না পেলে ছাড়বো কেন? আচ্ছা ভয় পাই, এখন ছাড়ুন। নিভ্রান হেসে বলল, ভয় পাবা কেন? আমি কি করেছি তোমাকে? শুধু ঘুম ভাঙা চেহারায় হাসিটা অবিশ্বাস্য সুন্দর দেখালো। রাত্রির চোখ আটকে গেল, মন মিয়ে গেল, গাল রাঙা হলো, ভর করলো আচ্ছন্নতা, নিমগ্নতা। নিভ্রান নরম গলায় বলল, কি হলো? রাত্রি ঘোর কণ্ঠে বলল, এত সুন্দর কেন? নিভ্রান হাসলো আবারও। আচমকায় দু গালে হাত রেখে কপালে ঠোঁট ছুঁয়ে বলল, কে ফোন করেছিল? দাও তো। রাত্রি সরে গেল। বালিশের নিচ থেকে ফোনটা বের করে নিভ্রানের হাতে ধরিয়ে দিল। নিভ্রান উঠে বসেছে ততক্ষণে। ঘুমটা পুরো হয়নি, গা ম্যাচ ম্যাচ করছে। ফোন চেক করলো, কল ব্যাক করে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। রাত্রি ছোট্ট একটা শ্বাস ফেলে চুলে হাত খোপা করলো। বিছানাপত্র ছেড়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকলো। নাস্তার টেবিলে নিয়ে বসে রাত্রি বলল, আপনি খালাকে বলবেন ওনার আর রান্না করা লাগবে না, রান্না আমিই করতে পারবো। নিভ্রান চোখ ছোট ছোট করে বলল, তুমি করবে কেন? এত কষ্টের কোনো দরকার নেই। কষ্ট কোথায়, আমি তো আগে নিজের রান্না নিজেই করতাম। তো এখনো আমি করব। আপনার ভালো লাগে রোজ রোজ একই খাওয়া খেতে? অভ্যাস হয়ে গেছে রাত। রাত্রি ঝাঁঝালো কণ্ঠে বলল, আমার অভ্যাস নেই, আপনি মানা করে দিবেন মানে দেবেন। রুবিনার সামনে আর কথা বাড়ালো না নিভ্রান। ছোট্ট করে উত্তর দিল, আচ্ছা ঠিক আছে। ঝালমুড়ি হাতে নিয়ে অপেক্ষা করছে নিভ্রান। ঝালমুড়ি প্যাকেট চুপসে হাত হলুদ হয়ে যাচ্ছে, অথচ মেয়েটার আসার নাম নেই। রোজ দেরি করে। নিভ্রান চুল ব্রাশ করতে করতে গ্রেটের দিকে চেয়েছিল এক দৃষ্টিতে। সারাদিন দেখতে পায় না এমনি। সন্ধ্যাবেলা কই একটু তাড়াতাড়ি করবে না, তাকে অপেক্ষা করিয়ে এই মেয়ে নিশ্চিত পৈশাচিক আনন্দ পায়। হঠাৎ পাশ থেকে কেউ একজন ডাক দিল, বাবা, তোমার সাথে একটু কথা বলা যাবে? নিভ্রান ঘাড় ফিরালো। একজন মধ্যবয়স্ক লোক, পোশাক আশাকে বোঝা যাচ্ছে ভদ্রলোক। ফালতু কথা বলার জন্য আসেনি। নিভ্রান নড়ে চড়ে দাঁড়ালো, ভদ্রভাবে বলল, জি বলুন। ভদ্রলোক এবার হাসলেন, সহজ হয়ে বললেন, কেমন আছো? নিভ্রান সৌজন্যমূলক হেসে বলল, জি ভালো, কিন্তু আপনি কে? ঠিক চিনতে পারলাম না আঙ্কেল। আমাকে চিনবে না তুমি, চেনার কথাও না। নিভ্রান বলার মতো কিছু পেল না। ভদ্রলোক কিভাবে কথা এগিয়ে নিয়ে যাবে তাও বোধগম্য হলো না। অপরিচিত একটা লোকের তার সাথে কি কথা থাকতে পারে? ভদ্রলোক নিজে থেকেই একটু কাছে এসে দাঁড়ালেন। গলা নামিয়ে অনুসন্ধানী কণ্ঠে বললেন, তুমি রাত্রি মেয়েটাকে নিতে আসো না, এই বাসায় পড়াই যে। নিভ্রান কিঞ্চিত অপ্রস্তুত হয়ে বলল, জি। ভদ্রলোকের চোখ চকচক করে উঠল। তুমি কি ওর আত্মীয়? নিভ্রান বুঝতে পারল না কি বলবে। সম্মতিসূচক মাথা নাড়ালে শুধু। ভদ্রলোকের কথাবার্তা শেষটা কি দিয়ে হবে ভাবতেই মাথা ঘোরাচ্ছে। ভদ্রলোক নিভ্রানের হাতের দিকে তাকালেন। ঝালমুড়ি দেখে বিস্তর হেসে বললেন, ও কি তোমার বোন? তুমি বড় ভাই নিশ্চয়?
নিভ্রান দুই ভ্রু উঁচিয়ে কয়েকবার পলক ঝাপটালেন, কথাটা হজম করার চেষ্টা করতে করতে বলল। সরি। ভদ্রলোক এবার আরও একটু এগোলেন, উজ্জ্বল চোখে চেয়ে রইলেন। আসলে ওকে আমার খুব পছন্দ, বুঝলে। ও তো খুব চুপচাপ থাকে, তাই ভাবছিলাম একেবারে ওর পরিবারের সাথে কথা বলবো, আমার ভাতিজারের জন্য। নিভ্রান খুক খুক করে গলা ঝাড়লো, এক আঙ্গুলে কপালের কোণ ঘেঁষে বলল। রাত বিবাহিত আঙ্কেল, আমি ওর হাজবেন্ড, ও আমার বউ, ছোট বোন না। ভদ্রলোক যেন বিষম খেলেন, জোর গলায় বলল। বিবাহিত? কে বলছে? নিভ্রান হতবিহ্বল কণ্ঠে বলল। আমার বউ, আমি জানবো না ও বিবাহিত? না মানে, ও তো কখনো বলেনি। নিভ্রান বলল না কিছু, হাসবে না কাঁদবে দোটানায় পড়ে গেছে। ভদ্রলোক আবার বললেন। ও আসলে তোমার বউ? নিভ্রান হাঁপ ছেড়ে বলল। জি আঙ্কেল, আপনাকে কাবিননামার ছবি দেখাবো? আচ্ছা, 1 মিনিট। বলেই সেকেন্ডেই ফোন বের করলো সে। ছবি ছিল তার কাছে, বের করে জুম করে বলল। এই যে আঙ্কেল, পড়েন। ভদ্রলোক অসন্তুষ্টি নিয়ে চাইলেন, এক পলক দেখে বললেন। ও আচ্ছা আচ্ছা, কিছু মনে করো না, আমি বুঝিনি। নিভ্রান ফোনটা পকেটে ঢুকালো, মেজাজটা চরম খারাপ হলেও মুখে বলল। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।